যে নিচে আসে বলছিলি ফিনিশ এটা না? হুম, এখন কেউ জয়েন করেনি, ঠিক আছে? তুমি বসো, কেউ আরামসে। জয়েন করলে এখানে আসবে, প্লাস কমেন্টস যদি কেউ করে নিচে থেকে আসবে। শেয়ার করতে বলেছিল না? ওই যে একজন জয়েন করেছে। ওই যে ওয়েলকাম, বলো। থ্যাংক ইউ শতদল। আমি সময় মতো রূপরাজ তোমাকে দেখে তো ভয় লাগছে। হ্যাঁ হ্যাঁ, চন্দ্রিমা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সব শোনা যাচ্ছে না শতদল? থ্যাংক ইউ সুশান্ত দা, এসছেন বলে। আমিও সেদিন এসছিলাম, শুধু শতদলেরটা মিস করেছি, শতদল বলেনি আগে। থ্যাংক ইউ বিদ্যুৎ দা। হ্যাঁ, আমরা তো মোটামুটি যারা আমরা রেগুলার আড্ডা দেই সবাই এসে গেছি। আমি কি শুরু করব নাকি শতদল আরো অপেক্ষা করব? ও, সামলে দিয়ে আপনি আছেন, প্লেজার আপনি আছেন, খুব ভালো লাগছে দিদি আপনি আছেন বলে। আপনি তো মানবীর আড্ডা এবং নন্দিনীর আড্ডা তো দু একদিন গেছি। হ্যাঁ, খুব ভালো লাগছে। দেখা যাচ্ছে না? হুম, ঠিক আছে ঠিক আছে। সব মিঠি রেডি করে দিয়েছে, আমি তো একটু টেকনিক্যালি উইক। হ্যাঁ, ও শতদলও বলে দিয়েছিল কিভাবে কি করতে হবে, এর জন্য প্রসেসিংটা আরেকটু সোজা হয়েছে। শতদল শুরু করে দেব? ঠিক আছে। হ্যাঁ, আমাদের খুব একটা বেশি সময় নেওয়াটাও ঠিক না, আরও এখন তো মানে লকডাউনের সবার ব্যস্ততা খুব। ঠিক আছে নিপু। সুব্রত, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তোমাদের ম্যাকবেথের সাথে মিটিং আছে জানি, এই জন্য আমরা রুমও আজকে এক্সচেঞ্জ করে নিয়েছি। ম্যাকবেথকে ম্যাকবেথের রুম ছেড়ে দিয়েছি। ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, মানে এখন তো লকডাউন চলছে, তো লকডাউনের পিরিয়ডে যা হয়, আহ, দৈনন্দিন জীবনটা একটু কমে গেছে, কিন্তু সন্ধ্যার পরে সবার খুব ব্যস্ততা বেড়ে গেছে। এই পেজে সেই পেজে ক্রমাগত লাইভ হচ্ছে, তো সেজন্য সবাই এই পেজ সেই পেজ দৌড়াদৌড়ি করছে। ও, হ্যাঁ দিদি নিশ্চয়ই ভালোবাসে, নইলে কি আর আসতেন 100 বার দিদি। মিঠির দেখুন ঢং ঢং করছে। ঠিক আছে সত্যদান, আমি শুরু করছি। যেহেতু বন্ধু একটা সাধারণত কবিতা নিয়েই কাজকর্ম করে বন্ধু, দীর্ঘদিনের একটা পত্রিকা, ছোট পত্রিকা যেটা শতদল চালাচ্ছে, অনেক ঝড় ঝঞ্ঝা সামলে। সবাই আমরা জানি ছোট পত্রিকা কিভাবে চলে, সেভাবে ও ম্যানেজ করে নিয়ে যাচ্ছে। এবং এটা খুব ভালো লাগছে যে আমি অনেকদিন ধরে দেখছিলাম বিভিন্ন পেজে অনেকেই লাইভ চালিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বরাক উপত্যকা থেকে যদিও মেঘমালা একটা চালিয়ে যাচ্ছিল ইন কোলাবোরেশন উইথ আদার্স, তো ওর যাপন কথা পেজ থেকে, কিন্তু শুধুমাত্র বরাক উপত্যকা থেকে, বরাক উপত্যকার যারা অক্ষর চাষি ওদেরকে নিয়ে যে লাইভের প্ল্যানটা শতদল করেছে, সেজন্য অবশ্যই শতদল একটা মানে একটা বড় ভালোবাসা, একটা অসংখ্য শুভেচ্ছা, অনেক কিছুই তোমার জন্য থাকলো যে তুমি এরকম একটা নিয়েছো। খুব ভালো লাগলো এরকম একটা স্কোপ হওয়ার জন্য। আমাদের তো অনেকদিন আড্ডাও হয় না, আমরা একসাথে বসতেও পারি না, ভালোই হলো দেখাও হয়ে যায় অনেকের সাথে। তো ঠিক আছে, যেহেতু এটা মেনলি আজকে আমরা কবিতা নিয়ে কথা বলবো, হয়তো সাথে দু একটা ছোট অনুগল্প থাকতে পারে, তো সেজন্য আমি কবিতা দিয়ে শুরু করছি। আমি একজনের কবিতা এখানে পড়বো, যিনি এখানে আছেন, দেখি আপনারা ধরতে পারেন কিনা। যিনি আছেন উনি তো ধরতেই পারবেন, বাকিরা কতটুকু পারছেন আমি দেখি। কবিতার নাম ঈশ্বর কবি। কবি তো ভগবান, ঈশ্বর কবি, কবিতায় ভেসে যাক এই পৃথিবী। যা কিছু সত্য, শিব যা কিছু প্রিয়, যত আছে ভালোবাসা, প্রেম যাবতীয়। গাঁথা হোক কবিতায় প্রকৃতি ছবি, আঁধারিতে ইন্দু, দিবসে রবি।
পাহাড়ের সবুজাভা, দিগন্ত নীলিমা, বিস্তৃত প্রান্তর, সুখ শ্যামলিমা, বহমান তটিনী, ঝর্ণা ফেনিল, অনন্ত জলরাশি, সাগর সুনীল, সমাহিত বনানীর সুরেলা কুজন, মানসী বিশ্বের অগণিত সুজন, কবিতায় ধরা থাক সব সুখ ছন্দ, স্বপ্ন বিভোর আজ অধরা মন্দ। কোনটা স্পষ্ট নয় রূপরাজ? কথাগুলো আসছে না? বুঝতে পারছি না রে, কথা তো আসছে না। যাচ্ছে তো কথাটা? আচ্ছা, তো আমি কি বলছিলাম, আমি যে কবিতাটা পড়লাম, কবিতাটার নাম ঈশ্বর কবি। সত্যি কথাই ঈশ্বর কবি। কবিতা যারা লিখি, যারা কিছুটা লেখার চেষ্টা অন্তত করি, তাদের কাছে তো কবিতাই ঈশ্বর। তো কবিতাটা লিখেছেন আমাদের মানবীর বন্ধু, আমাদের দাদা বিদ্যুৎ চক্রবর্তী। আমি থ্যাংক ইউ লীনাদি। আমি যখন কবিতার বইগুলো উল্টাচ্ছিলাম, তখন এই কবিতাটা হঠাৎ করে স্ট্রাইক করলো যে কবিকে ঈশ্বরের সাথে তুলনা করে, কবি ঈশ্বর যেমন সৃষ্টি করেন, কবিও তো সেভাবেই সৃষ্টি করে। এবং কোনো সৃষ্টি তো ক্ষুদ্র কিংবা বৃহৎ এভাবে এভাবে আলাদা করা ঠিক না। মানে আমার কাছে মনে হয় কোনো যে সৃষ্টি করেন তিনি সমান ব্যথাটা নিয়েই সৃষ্টি করেন। কাজেই একটা বৃহৎ যা সৃষ্টি হচ্ছে তার জন্য যে খুব বড় ব্যথা, এবং ক্ষুদ্র যা সৃষ্টি হচ্ছে তা যে খুব অনায়াসই হয়ে গেল, সেটা ঠিক না। দুজনে মানে দুটো করতেই যথেষ্ট কষ্ট হয়, যথেষ্ট সংবেদনশীলতার প্রয়োজন হয়। তো সেই জন্য আমার কাছে এই কবিতাটা খুব স্ট্রাইকিং। যখন আমরা প্রথম পেয়েছিলাম কবিতাটা আমাদের মানবী শারদ সংখ্যার জন্য ত্রয়োদশ বর্ষ, দ্বিতীয় তৃতীয় সংখ্যা একসাথে হয়েছিল, সেখানটায় বিদ্যুৎ দার কাছ থেকে আমরা কবিতাটা নিয়েছিলাম। ঠিক আছে না এখন? আচ্ছা, তো কবিতার কথা, সেই সাথে আমি একটু গতদিন যারা বন্ধুর লাইভটা দেখেছেন, চন্দ্রিমাদির লাইভটা দেখেছেন, ওরা তো জানতেই পেরেছেন যে আমরা 4 জন মিলে একটা ছোট পত্রিকা করি, বছরে 4 বার বেরোয়। আমরা 4 জন আছি, আমি আছি, চন্দ্রিমাদি আছে, চন্দ্রিমা দত্ত, শর্মিলাদি আছে, এই বরাক উপত্যকার গর্ব, ছোট গল্প অনুগল্প গল্পকার হিসাবে শর্মিলাদি, আর এখানকার বিখ্যাত কবি, যার কবিতাটার প্রতিটা ছত্রে ছত্রে মায়া ছড়িয়ে থাকে, প্রাণ ছড়িয়ে থাকে, সেই শেলী দাস চৌধুরী। ফেড হচ্ছে না জয়াদি? আচ্ছা, একটু সময় দেখা যাক নেটটা কি হয়। আমি বরঞ্চ করতে থাকি, হ্যাঁ না, যদি একেবারেই না আসে তখন না হয় ছেড়ে দেব, কিন্তু এখন যেহেতু একটু একটু হলেও আসছে, সেজন্য। তো কবিতাটা আমরা তো অবশ্যই করব। তার আগে আমি আরেকটা কথা বলি, আমরা মানবী পত্রিকাটা করছি, তো তো মানবী পত্রিকা আমরা সমান গুরুত্ব দিই, কিন্তু কবিতা কিছু হবে না। কুন্তলাদি ম্যানেজ করে তো আসতে পেরেছো, বলো? আমাদের জন্য এটাই অনেক। সব কিছু সেরে যে আমরা টুকটাক আসতে পারি, করতে পারি, সেটাই তো অনেক, কিছু ব্যাপার না এটা। হ্যাঁ, থ্যাংক ইউ শিখা। তো সেই রকম, তো আমাদের এই অঞ্চলেরই আমি যার কথা বলছিলাম, শর্মিলাদি কবিতা লেখে, কিন্তু খুব কম লিখে, কিন্তু অসাধারণ শক্ত হাত লেখার, গল্প লেখার, এত ছোট কথায় এত বড় জিনিসকে তুলে ধরে আর কি শর্মিলাদি। এটা এটা মানে ভগবান প্রদত্ত জিনিসই আর কি। তো আমি এখানটায়, হ্যাঁ, শর্মিলাদির একটা ছোট গল্প আছে। আমি জায়গাটা তার মধ্যে একটু দেখিয়ে নিই। এটা কি উল্টো আসবে আমি যদি সোজা করে ধরি? এটা কি আসছে? হ্যাঁ, এটা না, আমি যদি উল্টো করে ধরি তাহলে হয়তো ঠিক আসবে নাকি বুঝতে পারছি না। এনিওয়ে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মানবী আমরা যখন শুরু করেছিলাম তখন এরকম ফোল্ডার সাইজেই করেছি, দীর্ঘদিন আমরা এরকম করেছি ফোল্ডার সাইজে। তারপরে আমরা আস্তে আস্তে এটাকে বই আকারে প্রকাশ করেছি, কিন্তু এটা আমাদের খুব একটা ভালো লাগার জায়গা, এরকম ছোট ছোট ফোল্ডার করে আমরা করতাম। তো সেই ফোল্ডারে শর্মিলাদির একটা গল্প আছে, একদম মানে কবিতার মতোই গল্পটা। তো সেই গল্পটা আমি একটু পড়ি।
শর্মিলাদি গল্পটা শুনুন। হ্যাঁ, দরজাটার চাবি কি তবে হারিয়ে গেল? উল্টো দিকের ছাদ থেকে রোদ্দুর এ কথাটাই কেবল ভাবছিল সেই দরজার দিকে তাকিয়ে তাকিয়ে। পুরো মানুষটা কি তবে উড়বে গেল? বহুদিন একা একা দাঁড়িয়ে আছে দরজাটা, স্পর্শহীন, ঠিক যেন এ পাড়ার রাস্তাটার পাশের লাল ডাকবাক্সের মতো। খাকি রঙের মানুষের হাতে স্বপ্নের গুচ্ছ চিঠি এখন হাওয়াই মিঠাই হয়ে গেল। রোদ্দুর বুঝতে পারে জীবন থেকে ভালোবাসার চাবিগুলো এক এক করে হারিয়ে যাচ্ছে। রাত গভীর, কড়া নাড়া, সারা রাত ধরে নিঃশব্দ শব্দের তোলপাড়। ঘুমিয়েছিল পাড়া, কেউ জানতেও পারেনি ডাকবাক্সে চিঠিটা কে ফেলে গেল মানুষটার জন্য। কেবল রোদ্দুর আকাশে ঈশ্বরের চোখ খুঁজছিল তখন। দরজার চাবি কি পাওয়া গেল? অসাধারণ একটা গল্প শর্মিলাদির। আসলে দরজা খোলাটা অনেক কষ্টের ব্যাপার। একে তো সব চাবি লাগে না, তার মধ্যে অনেকগুলো চাবি যদি একটা রিংয়ের মধ্যে থাকে, কোন চাবিটা সঠিক চাবিটা দিয়ে সঠিক দরজাটা খোলা, এবং দরজা খোলার পরে যে ভিতরে কি আছে, ভিতরের যে মানুষের মনের দরজা খুললেও তো কত কিচ্ছু। সেরকম একটা বইয়ের দরজা খুলে প্রথম পেজটা খুলে দ্বিতীয় পেজ, যে দরজা খুলে খুলে এগিয়ে যাওয়া, সেটা শুধু সেই জানে যার জন্য রোদ্দুর আকাশ হতে পারে, অথবা আকাশের দিকে তাকিয়ে সেই ডাক হড়করা যে স্বপ্নের চিঠিগুলো নিয়ে আসে ওর দিকে তাকিয়ে ভাবতে পারে যে আজকে দরজাটা খুলে আমার জন্য কি জানি অপেক্ষা করছে। তো শর্মিলাদির এই গল্পটাও আমাদের খুব প্রিয় ছিল, আমি গল্পটা পড়লাম। একটা গল্পের একটা ছবি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ছবি দিয়ে পুরো একটা মানে একটা প্রতীকের মতো আর কি। এত সুন্দর করে শর্মিলাদি গল্পকার হিসাবে যে কত স্ট্রং সেটা তো আমাকে আর বলতে হবে না। তো তো সেজন্যই আর কি আমি শর্মিলাদি গল্প পড়লে, ছোট গল্প থাকে তো অনেকটা কবিতার মতোই পড়া যায়, খুব একটা বেশি সময়ও নেওয়া হয় না এজন্য। তো আমি, হ্যাঁ, চন্দ্রিমা দিয়ে এই গল্পের শিরোনাম একটা ছবি, ঠিকই আছে। আচ্ছা, তারপরে এখন তো মানে নিউজ চ্যানেলগুলোর বিভিন্ন নাম হয়, সেই নিউজ চ্যানেলগুলো আমাদের সারাদিনের সবগুলো খবর আমাদের সামনে ধরে আনে। তো সেরকমই একটি নিউজ চ্যানেলের মতো একটা কবিতার নাম, কিন্তু কবিতাটাও মানে পড়লে মনে হবে কি এটা সারাদিনের একটা বৃত্তান্তই যেন বলে যাচ্ছে। কবিতাটি লিখেছে সানি ভট্টাচার্য। সানি খুব বয়সে ভীষণই তরুণ এবং ভীষণই কর্মদক্ষতা আছে, ভীষণ ছটফটে প্রাণবন্ত একটা ছেলে সানি। সানি আমাদের মানবীতে লেখা দেয়, মানবীর আড্ডায়, নন্দিনীর আড্ডায় নিয়মিত আসে, ভালো লাগে, কথা বলেও ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা কি, আমরা যখন কথা বলি বিভিন্ন আড্ডায় বসে, আমাদের তো কথাগুলোর ভাবের আদান প্রদান হয়, সেই জিনিসটা মানে ভীষণ দরকার। সেক্ষেত্রে আমি বলবো কি, মানে আমি যখন আগে যখন লিখতাম না, ঘরে বসে পেপারে দিতাম, যুগসংখ্যেই প্রথমত দিতাম, তো সেখানেই কবিতা তখন লিখতাম না, মেনলি আমি গল্পটাই লিখতাম। তো বেরোতো, সেটা বেশ 2000-এর কথা বলছি, কিন্তু তখনও আমি কোনো কবিদের সাথে ব্যক্তিগতভাবে চিনতাম না। সুজিতদাকে একটু একটু চিনতাম, সুজিতদা তো নাটকে জগতের সাথেও কিছুটা জড়িত ছিল, বীক্ষণের সাথে, তো সেই সুবাদে সুজিতদাকে অল্প অল্প চিনতাম। তারপরে একদিন সৌমিত্র বৈশ্য, খুব ভালো গল্পকার, সৌমিত্রদা আমাকে নিয়ে গেল শর্মিলাদি, চন্দ্রিমাদি, ওদের জনস্ট্রোকে একটা বৈঠক হয়। খুব জায়গাটা যেমন সুন্দর না, মানুষগুলোও সেখানে এত ভালো। সেই প্রথম আমি গেলাম সেখানটা যাওয়ার পরে আমাদের দীর্ঘ সময় আলোচনা হলো। সেখান থেকে আস্তে আস্তে মানবীর জন্ম হলো। তো আমি আমার এই যে জীবনে না, আমি বিশেষভাবে, কিন্তু আমি সবসময় এটা ফিল করি, আমি কিন্তু বিশেষভাবে ঋণী চন্দ্রিমাদির কাছে। মানে চন্দ্রিমাদি শিখিয়েছে যে তুমি কি ভাববে, যেটা ভাববে তুমি যদি সেটাকে একদম অন্তর দিয়ে ভাবো, যদি মনে করো যে সেটাই তোমার আলটিমেট কথা,
সেই মুহূর্তে সেটাই আলটিমেট কথা। আমি কেন বলছি, মানে আজকে আমি যে বয়সে দাঁড়িয়েছি সেখানে যেটা আমার আলটিমেট কথা মনে হচ্ছে, আগামী 10 বছর পরে হয়তো সেটার হেরফের হতেই পারে, কিন্তু আজকে যেটা আমার আলটিমেট কথা মনে হচ্ছে সেটাকে তো আমাকে স্পষ্ট করেই বলতে হবে। সেই যে স্পষ্ট করে কথা বলাটা, নিজের কথাটা একদম মননে গেঁথে দেওয়া, সেই কথাগুলো কিন্তু চন্দ্রিমাদি শিখিয়েছিল। চন্দ্রিমাদির কাছে আমি এই জন্য সারা জীবন কৃতজ্ঞ যে কিভাবে করতে হয়। তারপর যত দিন গেছে, প্রথম প্রথম আমাদের মানবীর আড্ডাগুলোতে আমাদের তো আমার তো একদমই সাহস ছিল না। দেখতে মানে অ্যাপারেন্টলি মনে হবে খুব বোধহয় একদম সাংঘাতিক মার কাটকান, কিন্তু ভেতরে ভেতরে একটু ভীষণ ভয় ভাবটাও থাকতো। তো তখন চন্দ্রিমাদির উপরেই আমাদের ছিল পুরো, মানে হলে চন্দ্রিমাদিকে অ্যাঙ্করিং করতে হবে। তারপরে চন্দ্রিমাদি আস্তে আস্তে বুদ্ধি করে, না রে ভালো লাগছে না, দোলন তুই কর, তুই পারবি, এই করতে করতে না চন্দ্রিমাদি আমাকে ঠেলে দিত। করতে করতে আস্তে আস্তে এখন তো অনেক সহজ হয়ে গেছে, ব্যাপারটা অনেকই সহজ হয়ে গেছে। কিন্তু মূল অবদান কিন্তু চন্দ্রিমাদি কিন্তু আজকে আমিকে গড়ে দেওয়ার পিছনে চন্দ্রিমাদির একটা বড় অবদান আছে। আমি সবসময় বলবো, ওই জন্য চন্দ্রিমাদিকে সবসময় বলি, চন্দ্রিমাদি বুড়ো হয়েছে, ওনাকে একটু খুব ভয় লাগে। চন্দ্রিমাদি বুড়ো হয়ে গেলে মুশকিল, কার কাছ থেকে এত কিছু শিখবো। তো ঠিক আছে, নিপু গল্প লিখতে পারো না, কোনো ব্যাপার না, কবিতা লিখো, যেটা পারা যাবে সেটাই লিখতে হবে, নট নেসেসারি সবাইকে সব কিছু লিখতে হবে। কুন্তলা দি ফ্ল্যাটারি হচ্ছে। ঠিক আছে, করো করো, ফ্ল্যাটারিও শুনতে ভালো লাগে। আচ্ছা, আমি সানি ভট্টাচার্যের কবিতাটা পড়ছি। নিউজ চ্যানেলের মতন নামটা শুনবেন। ভালোবাসা 24 ঘন্টা। সুপ্রভাত, আজ রবিবার, ছুটির দিন। হালকা মনে ভালোবাসার সাথে চায়ে চুমুক দিন। রেডিওর পাশে বসে দুপুরের খাবার সাথে রবীন্দ্রসঙ্গীত শুনুন। বিকেলে হাঁটতে গিয়ে কিংবা ব্যালকনিতে বসে অতীতের ভাবনাগুলো মনে করুন। এবং রাতের খাবার পরে কারো অনুমতি ছাড়াই কিশোরদার কোনো রোমান্টিক গান শুনে স্বপ্নে হারিয়ে যান। শুভেচ্ছা রইল। সকাল থেকে স্বপ্ন, সকাল থেকে স্বপ্ন, সকাল থেকে সন্ধ্যা অবধি। ইতি ভালোবাসা 24 ঘন্টা। কি সুন্দর দিন যাপনের বৃত্তান্ত দিয়েছে। ঠিক এরকম যদি ভালোবাসা 24 ঘন্টা নিয়ে আমরা কাটাতে পারতাম। না রূপরাজ, এরকম ভাবে বলো না যে আমাদের, আসলে তো তোমরা আছো বলেই তো আমরা এই আড্ডাগুলো, বলো মানে আমরা ভাই, এখন আমরা শুধু 4 জন বসে থাকতাম আর তোমরা কেউ যদি না আসতে, সেটা কি একটা ফলপ্রসূ হতো? সেটা তো হয় না, না? তো তোমরা আছো বলেই কিন্তু আড্ডাগুলো বেঁচে আছে। আমি তো চাইবো যে খুব তাড়াতাড়ি এইসব কোভিডের দিনগুলো যাক, আবার যাতে আমরা সবাই বসতে পারি একসাথে, এটাই। আচ্ছা, এখন আমি যার কবিতাটা পড়ব, সে আজকে এই যে আমাদের লাইভ করছে, সেই শতদলের শতদলের কবিতাগুলো আগে যখন পড়তাম তখন এক রকমের ব্যঞ্জনা ছিল, এক রকমের দোতনা ছিল, কিন্তু যত সময় গেছে শতদল একদমই অন্যরকমভাবে, অন্য ভাবনা থেকে লিখে। তো আমি আজকে বন্ধুর তরফ থেকে শতদলকে আবার ধন্যবাদ জানাচ্ছি লাইভটা করার সুযোগ দেওয়াতে, অথবা লাইভটা করে আমাদের বরাক উপত্যকার সবাইকে সামনে আনার যে একটা, তাই তো শতদলের এখন একটা আমি কবিতা পড়ব। কবিতাটির নাম দেশ নেই, শুধু গল্পই থেকে যায়। আমাদের কোনো দেশ নেই, কেবল গল্প আছে। তেমন কোনো ঘরও নেই, শীততাপ নিয়ন্ত্রিত আরামপ্রিয় বিছানা, সেখানে নাড়িয়ে জানাবো শরীরের সব ভাষা। ছোটবেলা থেকে শুনে আসা এক দেশের গল্প, গল্পে ভাসমান, মাছ ভাতে ভালো থাকার গান। এই যে সব শেষ হয়ে আসার পরও গল্প থেকে যায়, এখন দেখি গল্পের দেশের মতো
আমাদের এক গল্প এসেছে জীবনে, আমাদের কোনো দেশ নেই, শুধু গল্পই থেকে যায়। কি সুন্দর না কবিতাটা? মানে আমরা এখন কোভিড-19 আক্রমণের আগের থেকেই আমরা আমরা মানে এই অঞ্চলে আমি বলবো কি আমাদের এই ঈশানী কোণের উপরে অনেক অনেক আক্রমণ বারবার নেমে এসেছে। এখন যেটা এসেছিল সেটা ছিল এনআরসি, তারপরে কে। তো এভাবে কিন্তু আমরা শুধু দেশই হারাচ্ছি। কতবার যে আমরা দেশ হারাচ্ছি, মানে সেই পূর্ববঙ্গ থেকে আসার পরে আমরা ভালো করে দাঁড়াতে পারিনি, আমাদের শিকড় ভালো করে প্রথিত হতে পারেনি, আমরা আবার ভিটে ছাড়ার গল্পে চলে এসেছি। সেখান থেকে দাঁড়িয়ে দেখলে শতদিনের এই যে কবিতাটা এত প্রাসঙ্গিক, আমাদের কোনো দেশ নেই, শুধু গল্পই থেকে যায়। এরকম কেন হয়? কেন আমাদের কোনো দেশ থাকবে না? আমরা শুধু শুধু গল্পই করে যাবো। মানে এরকম সেই যে আমরা আমাদের ঠাকুমার দিদার মুখে শুনতাম আমাদের দেশের কথা, এখনও কেন আমাকে বলতে হবে যে সে আমাদের এক দেশের কথা? এটাই তো আমার দেশ না? তো সেই দেশকে বারবার দেশ বলে আর কত প্রমাণ দিতে হবে? সেই আমাদের পূর্বপুরুষরা দিয়ে গেছেন, এখন আমরা দিচ্ছি, তারপর হয়তো আমাদের উত্তর প্রজন্ম এভাবে শুধু পরীক্ষা করে পরীক্ষায় দিয়ে যাবে আমার দেশ কোনটা বোঝাবার জন্য। হ্যাঁ, কুন্তলাদি শতদল সত্যি অসাধারণ এই কবিতাটা লিখেছে। খুব মন খারাপেরও একটা কবিতা, কিন্তু এত প্রাসঙ্গিক, এত মানে কি বলবো, ভীষণ মন খারাপও হয়। কবিতা হিসেবে খুব ভালো, কিন্তু যখন দেখি যে কবিতাটা আমাদেরকে আমাদের বাস্তব সমস্যার সামনে এনে দেয়, তখন খুব মন খারাপ হয়ে যায় যে আমরা কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো। তো আমি পড়লাম, আর আমি শৈলেনেরও কয়েকটা কবিতা পড়বো, আমি বের করব এখান থেকে। তো শৈলেনে একটা শৈলেন না, শৈলেনের পোস্ট আপনারা প্রায় দেখবেন, খুব সোজা সাদা সহজ সরল পোস্টগুলো করে। এতেই বোঝা যায় মনটা এখনও কত কি বলবো, অন্তরঙ্গ মন একটা ওর আছে, ভীষণ ভালো পরিষ্কার একটা মন আছে। তো শৈলেন যে একটা ম্যাগাজিন বের করে, ও একটা ছোট পত্রিকা বের করে, প্রতাপ, সমাজ ও সাহিত্যের প্রতিভাস, ও একটা প্রতাপ বলে একটা, সেই চাতলা হাওরের দিকে যারা একদম পিছিয়ে পড়া বর্গ রয়েছেন সেখান থেকে ও লেখা তুলে আনে, ওদের লেখাগুলো ও প্রকাশ করে। তো সেটাও তো একটা কত বড় কাজ না, যে আমরা কি করি নিজের পেপারকে বেশি এনলাইটেন করার জন্য, যত বেশি হাইলাইটেড পার্সোনালিটি আছে আমরা ভাবি কি ওদের কবিতাটা নিয়ে আসি, আমার পেপারটা আর একটু বেশি রিচ হবে। কিন্তু শৈলেনকে দেখে এই কথাটা খুব মনে হয়, শৈলেন কিন্তু ও যে জায়গাতে থাকে সেই জায়গাটাকে তুলে আনার জন্য সেই জায়গার মানুষদেরকে নিয়ে ও একটা পত্রিকা করছে প্রতাপ নাম দিয়ে। ও কোনটা তোমারটা? তোমার কোন কবিতাটা বুঝতে পারছি না মুফতি। আচ্ছা, আমি দেখব। হ্যাঁ, তো আমি শৈলেনের একটা কবিতা পড়ব। এখন তো আমরা সবাই একটা বাজে অবস্থার মধ্যে আছি, কিন্তু তার এই অবস্থাটা হয়তো একদিন আমাদের কেটে যাবে না? নিশ্চয়ই কাটবে, হয়তো না, নিশ্চয়ই আমাদের একদিন কাটবে। এখন আমি যখন আমাকে তো আসলে সেই প্রথম দিন থেকে 3-4 দিন অফিস যাইনি, তারপর থেকে তো আমাকে রেগুলার অফিস যেতে হচ্ছে এসেন্সিয়াল সার্ভিস বলে। তো সেই জন্য যে লকডাউনের যে একদম যে ঘরবন্দি অবস্থাটা আমার না, সকাল যাচ্ছি সন্ধ্যা হচ্ছে, আর তারপরে শুধু ফেসবুক করছি, মানে করছি কি দেখবার জন্য। তো এখন থেকে ভাবছি এতটা বেশি দেখবো না, নিজের পড়ার সময়টা কমে যায়। এখন যখন একটু সময় পেয়েছি বরঞ্চ পড়ার দিকে মন দেওয়াটাই ভালো। তো যে জিনিসটা আমাদেরকে বেশি ভাবাচ্ছিল এই কদিন আগেও, সেদিন ছিল আমাদের এই স্বদেশের সমস্যাটাই। তো আমি শতদিনের স্বদেশ সংক্রান্ত কবিতাটা পড়লাম। এখন আমি শৈলেনের একটা কবিতা পড়ব। শৈলেনের প্রতাপেই বেরিয়েছিল গুচ্ছ কবিতা, তার মধ্যে প্রথম কবিতা যেটা, সেটা যা ছিল আমার স্বদেশ, আমার জন্মভূমি, যবনেরা নিল কেড়ে, প্রাণের ডরে
ছেড়ে এলাম আমি, আমার ছিল আশা, এক বুক ভরসা, ধর্মের বর্ম পরে গায়ে থাকতে পারবো নির্ভয়ে, এ দেশে বেঁধে বাসা। সবই হলো ভুল, হায় আমি হারালাম দুকুল, ধর্মের জন্য ওপার গেল, এপারে আমার কাল হলো মায়ের মুখের ভাষা। আমাদের সেই মাতৃভাষার জন্য আমাদের যে উপর যে আক্রমণ হয়েছিল, আমাদের মায়ের ভাষা বলতে না দেবার জন্য আমাদের উপর যে আক্রমণ হয়েছিল, আমাদের সেই 19 জন, হ্যাঁ 19শে মে যারা শহীদ হয়েছিলেন 11 জন কমলাকে নিয়ে, সেই কথাটাই এখানে ফিরে এসছে। হায় আমি হারালাম দুকুল, ধর্মের জন্য ওপার গেল, সত্যিই তো, এপারে আমার কাল হলো মায়ের মুখের ভাষা। আমি যে বাংলা বলছি আমার এই প্রান্তিক শহরে, সেটাই তো আমার কাল, তাই নয় কি? খুব সুন্দর লেগেছিল, শৈলেনের এই কবিতাটাও খুব প্রাসঙ্গিক, তো এই জন্য কবিতাটা পড়লাম। আপনারাও ভাববেন, দেখবেন আসলে কবিতাটা কি হয়, তাৎক্ষণিক ভাবনার সাথে আপনার অনুভূতিটা যখন মিলে যায়, আমাদের অনুভূতিটা যখন মিলে যায়, তখনই কিছু অনবদ্য সৃষ্টি হয়ে যায়। হ্যাঁ, আমার ছেলে যখন 3য় শ্রেণীতে, তখন আমরা পাঞ্জাবি অধ্যুষিত এলাকায় থাকতাম। গরমের ছুটি ঠিক আগে আগে একদিন এসে বলল, আমাদের গাঁও কোথায় মা? অবাক হলাম। আরও কিছু লিখেছিলেন, বললাম কেন? বললো ছুটিতে সবাই গাঁও যাবে। আমি নিরুত্তর। সত্যি সত্যি সেটাই তো, ওদের ওদের যাওয়ার জায়গা আছে, আমরা কোথায় যাব? মানে এই ছোট বাচ্চাটা পর্যন্ত প্রশ্ন করছে, সবাই যাচ্ছে আমরা কোথায় যাব? আমরা কোথাও যাব না বাবা, আমরা এখানেই থাকবো, আমাদের এটাই দেশ, যা হয় হবে। মুখের ভাষা আর পায়ের নিচের জমি আমরা কোনোদিন ছেড়ে দেবো না, থাকবো, লড়বো, যা হয় দেখা যাবে। হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর কবিতাটা। আচ্ছা, আমি এখন শতদলের আরেকটা কবিতা পড়ি না, তারপর আমি আরও কয়েকজনের কবিতা পড়ব। শতদলের আরেকটা কবিতা পড়ছি। দেখেছো কোনো দিন এত ফানুস উড়ছে আকাশে, গল্পের বুদবুদ হারাচ্ছে কত নীল পাখি? তুমি কি দেখেছো কোনো দিন সেই সময়? তুমি কি দেখেছো কোনো দিন আমার ভালোবাসা? আমি জলপাই রঙের পোশাকে দেখেছি ভালোবাসা উড়ে যেতে। একটাই বলি রেখা, এপার ওপার, দুজন দুপারে। আকাশের মানচিত্রে কোনো বলি রাখা নেই, সেখানে সাহসের হাত ধরে হাঁটাহাঁটি। তুমি কি দেখেছো কোনো দিন আমার স্বপ্ন, যেখানে তোমারই শরীর, তোমারই ভালোবাসা, আর আকাশ জুড়ে সীমাহীন একটাই মুখ? খুব সুন্দর গল্প রে শতদল, সত্যি। মানে একই গল্পের মধ্যে যেভাবে সময় এসছে, ভালোবাসা এসছে, আকাশের মানচিত্রে কোনো বলিরেখা নেই। সত্যিই তো, আমরা নিজেরাই এই ভূমির মধ্যে কাঁটাতারের বেড়া দিতে পারি, সেটুকুই আমাদের ক্ষমতা, কিন্তু আকাশের মধ্যে কোনো সীমা রাখা হয় না। কপোতা কি এসছে? ও, আমি কপোতা কিকে পাইনি। মুফতাপে কথার মধ্যে বুঝতে পারছিস কপোতা কি এসছে। থ্যাংক ইউ কপোতা কি এসছিস বলে। ঠিক আছে, আমি আচ্ছা, আমি আরেকজনের কবিতাটাও এই ফাঁকে পড়ে নিই, আরও 2জন। তো প্রথম পড়ছি আমি রত্নদ্বীপ। রত্নদ্বীপ এখানটায় নেই হয়তো, কিন্তু রত্নদ্বীপও আমাদের মানবীর নন্দিনীর খুব ভালো, রত্নদ্বীপকে আমাদের পাশে পাই। তো রত্নদ্বীপের কবিতাগুলো না ভীষণ পিন পয়েন্টিং, মানে যা বলবে এত চাবুকের মতো বলে আর কি, সেটা আঘাত করবেই।
আচ্ছা, আমি পড়ছি রত্নদ্বীপের কবিতাটা। জ্যামিতি। অনর্গল কথার পর আচমকা পিন ড্রপ সাইলেন্স, যেন বেশ কোটি বড় শট নেওয়ার পর দুর্দান্ত একটা ডিফেন্স। স্তব্ধ গ্যালারিও। অফ স্টাম্পের বাইরের ডেলিভারিগুলো গুরুত্ব দেয়নি মোটেও। কি দরকার অনর্থক বিতর্ক বাড়িয়ে? এর চেয়ে ঢের ভালো বাঁহাতি বেটের রাজকীয় স্কয়ার ড্রাইভে জ্যামিতিক একটা স্বপ্ন ফ্রেম করে রাখা। সত্যিই তো, যেগুলো অফ স্টাম্পের বাইরের ডেলিভারি, যেগুলো না ছুলেও কিছু আসে যায় না, সেরকম কিছু কথা, কিছু মন্তব্য বাদ দিলেই বা কি আমাদের আমাদের আমরা যখন কিছু করি সবসময় যে ভালো পাবো, কোনো কোনো সময় আমাদেরকে নেগেটিভ কিছু মন্তব্য শুনতে হয়। তো সেগুলোকে আমরা অফ স্টাম্পের বাইরের ডেলিভারি, সেগুলো আমাদের না খেললেও চলবে, সেগুলোকে না ধরলেও হবে। যেটা দরকার আর কি, সেই রাজকীয় স্কয়ার ড্রাইভ, সেটা করতে পারলে আমরা অনেক দূর, আমার মনে হয় ভালো থাকবো, অন্যকেও ভালো রাখতে পারবো। ও কপতা কি হে পড়বো জয়াদি, পড়বো একটু আগে একটু অন্যদের কবিতা পড়ে নিই না, সব এত চান্স পাওয়া যায় না সবার কবিতাগুলো পড়ার। পড়বো, আমার কবিতাও পড়বো। ও রত্নদ্বীপ আছে, আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ভালো। আচ্ছা, আমি এখন আরেকজনের কথা বলছি। আমাদের বন্ধুতে উনি লাইভ করে গেছেন 2 নম্বর দিন, সবাই বুঝতে পারছেন। হ্যাঁ, আমাদের খুব প্রিয় বন্ধু, আমাদের খুব কাছের মানুষ, ভীষণই কাছের মানুষ। সবসময় আমরা ওনাকে কাছে পাই, এবং যত রকমের আমাদের উল্টোপাল্টা আবদার থাকে নির্দ্বিধায় যিনি মিটিয়ে দেন আর কি, সেই সুশান্ত ভট্টাচার্য আমাদের সবার খুব ভালো বন্ধু। আমরা যখনই আড্ডা করি, কি মানবী কি নন্দিনী থেকে, সুশান্তদা একদম মানে খুব স্পন্টেনিয়াসলি জয়েন করেন, আমাদের দরকার অদরকারগুলো খেয়াল রাখে। এবং সবচেয়ে যেটা বড় কথা, আরেকটা জিনিস ভালো লাগে সুশান্তদার, সেটা হচ্ছে সুশান্তদা যখনই কোনো কিছু ভালো বই পড়ে, সেটা ইংরেজি সাহিত্যই হোক বাংলা সাহিত্যই হোক, সেটা কিন্তু আমাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করে, যার জন্য আমরাও অনেক কিছু জানতে পারি। তো সেদিনই বলছিলেন নিজিম ইজাকেলের কবিতার কথাগুলো, তো কথাগুলো শোনার পরে আমি কিছু কিছু পড়েছি। তো পড়তে গিয়ে দেখলাম ওনার স্করপিও কবিতাটা, সেটা যখন আমার মেয়ে স্কুলে পড়তো তখন বোধহয় ওকে পড়িয়েছিলাম। তারপরে আর অনেকগুলো কবিতা পড়েছি ওনার, প্রফেসর পড়ে, দ্য হেভেন, আরও অনেকগুলো কবিতা ছিল, খুব ভালো লেগেছিল। তো যাই হোক, তো এটা সুশান্তর একটা প্লাস পয়েন্ট, যা পড়ছে না সবার হয়, অন্যরা একটু উৎসাহিত হয়ে পড়ার চেষ্টাটা করে, লাভ হয়ে যায়, আমাদেরই লাভ হয়। হ্যাঁ, রত্নদ্বীপের কবিতা ভীষণ স্মার্ট, টান টান, একদম রাজকীয় ব্যাটিং যাকে বলে। আচ্ছা, তো আমি সে সুশান্তদার একটা কবিতা এখন পড়ছি, সামাজিক সম্পর্ক। সামাজিক সম্পর্কগুলো এখন আকাঙ্ক্ষার আবেশ ছাড়িয়ে আলস্যের নির্লিপ্ততায় মগ্ন হয়ে আছে। কিছু মনোমালিন্য তো প্রতিনিয়ত বাষ্প হয়ে উড়ে যাচ্ছে মহাকালের অনন্ত শূন্যতায়। মাঝে মাঝে মেঘ ভাঙা বৃষ্টি হয় সম্পর্কের কেন্দ্রবিন্দুতে, তারপরও মুখোশ লাগিয়ে বয়ে চলছে সামাজিক জীবন। আড্ডা, হইচই, গান, এবার কবিতা পাঠ হবে। নতুন ভারসাম্য খুঁজি প্রত্যেকে, নিজেদের কৌণিক দূরত্বে রেখে যদি কিছু নতুন সমীকরণ গড়ে ওঠে, পরিচিত গণ্ডির ভেতরে কিংবা বাইরে গিয়ে, নতুন পরিবেশে, নতুন মানবীদের ভিড়ে। খুব সুন্দর একটা কবিতা, সামাজিক সম্পর্ক, খুব সুন্দর জায়গাটা লেগেছে। মাঝে মাঝে মেঘ ভাঙা বৃষ্টি হয় সম্পর্কের কেন্দ্রবিন্দুতে। আসলে এই বৃষ্টিগুলো ভীষণ দরকার। এই বৃষ্টিগুলো হয় বলে না সম্পর্কগুলো সবুজ সতেজ থাকে, নইলে
প্রতিদিনকার যাপিত জীবনে প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই একটু ধুলো পড়ে যায়, কিন্তু বর্ষার প্রথম বৃষ্টি গেল যেমন পাতাগুলোকে ধুয়ে ধুয়ে একদম সবুজ চিকন করে তোলে, পরিষ্কার হয়ে যায়, ঠিক সেরকম সম্পর্কের কেন্দ্রবিন্দুতে যখন বৃষ্টি হয়, সেই বৃষ্টি তো আর এমনি বৃষ্টি হবে না, সেটা আমাদের ইমোশনাল বৃষ্টি, আমাদের রাগ দুঃখ অভিমানের স্বতঃস্ফূর্ত প্রকাশ যেটা, সেই সব বৃষ্টি যখন হয় তখন সব সম্পর্কগুলো আবার যেন নতুন করে প্রকাশ পায়, সবুজ হয়ে দেখা দেয়। খুব সুন্দর কবিতা সুশান্ত দা, আপনি আছেন তো? হ্যাঁ, সুশান্ত দা খুব, হ্যাঁ সত্যি সত্যি রূপরা, সুশান্ত দা খুব ভালো মনের মানুষ, 100 বার এটাই। তো আমি, আচ্ছা আমি এখন না আরেকজন কবি, শুধু কবিদের কবিতা পড়তে এত ভালো লাগে, গল্প পড়তে অনেক সময় যায় সেটা ঠিক, তবে শর্মিলাতে যেরকম অনুগল্প লিখে সেরকম অনুগল্প যদি হয় তাহলে 2-3টে পড়া যায়, আদারওয়াইজ গল্প পড়তে একটু সময় লাগে, আর টাইম বাউন্ডও তো একটা আছে। কটা জানি পাচ্ছে এখন, 1 সেকেন্ড একটু দেখে নি, বেশি সময় কিন্তু নেব না, 8টা বেজে গেছে, শেষ করে দেব। আরেকজনের কবিতা পড়বো আমি এখন, নীলাদ্রি ভট্টাচার্য। নীলাদ্রি একটা ফোল্ডারের মতোই একটা ছোট ম্যাগাজিন করে, আর ও ম্যাগাজিনের নামটা কি সুন্দর, শব্দ পাতার নৌকো, কি সুন্দর না, শব্দ পাতার নৌকো। আর নীলাদ্রির কবিতাগুলো পড়লে দেখা যায় না ও শব্দ নিয়ে এত কাজ করে, কিন্তু শব্দের জাগলারি না সেটা না, কিন্তু ও কিন্তু শব্দের খেলা দেখাতে, খেলা আমাদের চোখে ধাঁধা লাগিয়ে শব্দের খেলা কিন্তু দেখায় না, কিন্তু শব্দের এত বর্ণিল ব্যবহার ওর কবিতার মধ্যে, কি সুন্দর এক একটা শব্দকে যেন ও যেভাবে ব্যবহার করে না, প্রত্যেকটা শব্দ যেন প্রাণ পায় ওর ব্যবহারিক প্রয়োগে। ওর ওর ম্যাগাজিনটার নামও সেরকম রেখেছে, শব্দ পাতার নৌকো, একটা নৌকোর ছবি আঁকা, শব্দ দিয়ে দিয়ে নৌকা চলছে। তো কবি হিসাবে আর কি চাই, মানে নীলাদ্রি এত সুন্দর করেছে আর কি। তো হ্যাঁ, নীলাদ্রির একটা কবিতা পড়বো, তার আগে আমি আমাদের আরেকজন প্রিয় মানুষ আছে এখানটায়, সবার প্রিয় আর এত ভালো মন, আর কি বলবো, ও হচ্ছে কি জহুরি। ও যেমন জহুরি যেমন রত্ন চেনে আসল কি নকল, সেও তেমনি, বুঝতেই পারা যাচ্ছে কার কথা আমরা বলছি। হ্যাঁ শ্যামলিদি, সুশান্তটা খুব ভালো কবিতাটা লিখেছে। তো আমি যার কথা, হ্যাঁ আবার নেট জ্বালাচ্ছে কেন, আমারটা ঠিকঠাক চলছে গো। পম্পা বৌদি, তুমি আসছো বলে খুব ভালো লাগছে, এখন যাবে না, বসবে। হ্যাঁ, তো তো সেই আমাদের সেই বন্ধুটির নাম হচ্ছে রূপরাজ ভট্টাচার্য। রূপরাজ লিখে অনেক, ভীষণ পড়াশোনা ওর, কিন্তু ওর যে গুণটা ভীষণ, মানে খুব বেশি, মানে আমাদেরকে হৃদয় ছুঁয়ে যায়, সেটা হচ্ছে কি, ওর হচ্ছে জহুরির যুগ। ও যখন পড়ায় ও স্টুডেন্টদেরকে, ছাত্রদেরকে, সেখান থেকে ও এত এত ছাত্র তুলে এনেছে যারা ভালো লিখছে, এবং ওদেরকে এনে ওদের লেখা দিচ্ছে, জমা করছে। কার নাম বলবো, ওর ছাত্র ভাস্কর, ভাস্কর জ্যোতি, আলোর জীবাশ্ম, ওর ছাত্র প্রাঞ্জল, নিরুপম, আরও কত নতুন নতুন ছেলে মেয়েদের লেখা যে ও তুলে আনছে না, এটা ওর ভীষণ গুণ। রূপরাজের কাছে লেখা চাইলেও বলবে দেব, কিন্তু আমার না, আমার লেখা আছে অন্যদের, মানে ও নিজে লেখা না দিয়ে না, ওর এত ভালো, মানে অক্ষর চাষিদেরকে তুলে আনছে, এটা রূপরাজের একটা মানে অসাধারণ গুণ। তো শতদল বুঝেছে, বুঝে গেছি। নীলাদ্রি তোমার কবিতা, হ্যাঁ পড়বো, হ্যাঁ পড়বো, দাঁড়াও। আচ্ছা, আমি এখন রূপরাজের কবিতাটা পড়ছি। নিঃশ্বাসের আলস্য ঘিরে ক্রমাগত রাত নেমে আসে, ধীরে ধীরে গাঢ় হয় বাঁচার বাসনা, আর অধিক রক্তাক্ত হলে বুক জুড়ে তৃষ্ণা জেগে ওঠে। তবু জলই যে তখন লেগে, তবু জলই যে তখন লেখে
মৃত্যু পরোয়ানা। আহা, কি সুন্দর কবিতা রূপরাজ। ক্রমাগত রাত নেমে আসে, ধীরে ধীরে গাঢ় হয় বাঁচার বাসনা। হ্যাঁ, সত্যি বাঁচার বাসনা তো আমাদের গাঢ়ই হয়। অসাধারণ একটা কবিতা। কপতা কি আছিস তো? তোর একটা কবিতা পড়বো কিন্তু এখন। খুব কি তা দরকারি। কপোতাক্ষী আমাদের মানবীতে লেখা দেয়। তো কপোতাক্ষী সেদিন একটা পোস্ট করেছিল ওর আটলান্টাতে, ওর একটা বাজার বলে ওর একটা গল্প ছেপেছিল আটলান্টার একটা ম্যাগাজিনে। সেই কবিতাটাও শেয়ার, ও গল্পটাও শেয়ার করেছিল। আমাদের বন্ধুদের একটা গ্রুপ আছে, সব আমরা আমাদের সেই কলেজ জীবনের বন্ধু, এখন আমরা ভীষণ ভালো বন্ধু। হ্যাঁ, সত্যি চন্দ্রিমাদি, রূপরাজ এই কাজটা যা করছে না, নতুন নতুন প্রজন্মকে আমাদের সামনে তুলে আনছে, অনেক অসাধারণ কাজ একটা। তো কপোতাক্ষী আমি দেখেছিলাম সেদিন কপোতাক্ষীর গল্পটা। তো আমি পেয়ে গেলাম কপোতাক্ষীর এই কবিতাটা। তো আমি কপোতাক্ষীর কবিতাটা পড়ছি। কপোতাক্ষী খুব ভালো আমরা গল্প লিখে, স্বাভাবিক আমি ও ভালো কবিতা তো লিখবে, এটা স্বাভাবিক, খুব স্বাভাবিক। ও আমাদের এই অঞ্চলের গর্ব, শক্তিপদ ব্রহ্মচারী স্যারের মেয়ে। তো কাজে ও ভালো কবিতা লিখবে, সেটা খুবই স্বাভাবিক। তা আমি কপোতাক্ষীর এই কবিতাটা পড়ছি। খুব কি তা দরকারি, ঘর গোছানো বিশাল ঝক্কি, তাই না হলে গৃহলক্ষ্মী, গৃহিণীদের বলা। ছেলেরা তো ও গোছালোর, রাজা যেন সাদা কালোর, তাল মিলিয়ে চলা। পুরুষ মানেই কিন্তু তা নয়, যাদের আছে লজ্জা ও ভয়। পুরুষ অনুক্রমিক, থাকবে যেমন ধোপ দুরস্ত, ওদের কাছেই আছে সুস্থ দিন যাপনের টনিক। তবু কারো ইচ্ছাকৃত জীবন যেন জীবনমৃত, পুরুষ কিংবা নারী অর্থটাকেই মূল্য ধরে ওষুধ কিনে আনছে ঘরে। খুব কি তা দরকারি? না, একদমই দরকার না। অর্থটাকেই মূল্য ধরে যদি আমরা শুধু কিনে আনি, হবে না। অর্থটা সেকেন্ডারি, তার বাইরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের, মানে কি, আমি সবসময় বলি কি, সুখ এবং খুশির মধ্যে একটা একদম চুলের মতো একটা ডিফারেন্স আছে। সুখ যেটা, সেটা হয়তো কেনা যেতেও পারে, কিন্তু খুশিটা কেনা যায় না, এবং খুশিটা অন্য কেউ দিতেও পারে না। সেটা যেন আমাদের হৃদয়ের ঝিনুকের মধ্যে লুকোনো থাকে, সেটা আমাদেরকেই খুঁজে বের করতে হবে। তো কপোতাক্ষীর কবিতাটা পড়লাম আজকে। আমি অন্যদের কবিতাটা পড়বো বলেই ঠিক করেছি। তো যাই হোক, কপোতাক্ষীর কবিতাটা পড়লাম। শৈলেনের হ্যাঁ, আরেকজন আমার এই অঞ্চলের বিশিষ্ট কবি আছেন, আমার খুব ভালো গল্পও লিখে, খুব ভালো গল্প লিখে মধ্যে মধ্যে ফেসবুকে পোস্ট করে দেখি। সেদিন পড়েছিল নারী শক্তির, মানে সেই নারী সশক্তিকরণের উপরে, নারী দিবসের উপরে একটা গল্প লিখেছিল, অসাধারণ একটা গল্প লিখেছিল। তো আমি বিশ্বরাজের একটা কবিতা পড়বো এখন। হ্যাঁ, বিশ্বরাজ। বিশ্বরাজের কবিতাটার নাম বুলেট নিরপেক্ষ নয়। নামটাই অন্যরকম, না, বুলেট নিরপেক্ষ নয়। যতক্ষণ না এফোর ওফোর হবে বুক, এর আগ অবধি বেশ ভালো আছি। যাদের পাঁজর ভেঙে গেছে, রক্ত মিশে গেছে নদীর জলে, তারা জানে বুলেট কখনো নিরপেক্ষ নয়। ঘটনার তীব্র নিন্দা জানাই। রাজা, এ কথা আর বলো না, বরং দুহাতে মুখ ঢাকো, আর বুদ্ধিজীবী মাটির দিকে তাকাও, মানুষের চোখে চোখ রাখো। কি সুন্দর। রাজা, এ কথা আর বলো না। কোন কথা? সেই যে বলি, শেখানো বলি, ঘটনার তীব্র নিন্দা জানাই, এগুলো তো শুনতে শুনতে আমাদের কান পচে গেছে। সেটাকে খুব ব্যঙ্গাত্মকভাবে বলছে, ঘটনার তীব্র নিন্দা জানাই। রাজা, এ কথা আর বলো না, বরং দুহাতে মুখ ঢাকো। আর বুদ্ধিজীবীরা কি করছেন, ওদের তো আরেক ধরনের ব্যাপার স্যাপার থাকে। সেই বুদ্ধিজীবীদেরকে কি বলছে দেখেন, আর বুদ্ধিজীবী মাটির দিকে তাকাও, মানুষের চোখে চোখ রাখো।
আচ্ছা, আমার কবিতাটা পড়ছি। আমি কোন কবিতাটা পড়বো, এক সেকেন্ড, আমাকে একটু তাহলে দেখতে হবে। আমার অন্যদের কবিতাগুলো আর একটু পড়ার কথা ছিল। কোনটা পড়বো এখন, মুশকিল হয়ে গেল। আমার কবিতাটা আমি বোধহয় সামনেও আনিনি। দেখি এটার মধ্যে যদি কোনো গল্প। চন্দ্রিমাদির কবিতা পড়েছি কি? আচ্ছা, আমারটা একটা পড়ে নিই, নইলে আবার সবাই রাগ করে নেবে। তারপরে কিন্তু চন্দ্রিমাদির একটা পড়বো। পড়ছি আমার কবিতা একটা, আবেদন। আমার কবিতা না, আমি খুব বেশি একটা তাল ছন্দের মিল রাখি না। আমি একটু ফ্রি ভার্সের দিকে যাই। এতে আমার মনে হয় কি, আমার ভাবনাগুলো একটু খোলামেলাতে হাওয়াতে পাখা ওড়াতে পারে। খুব একটা মানে শ্রুতিমধুর হয় না, তবু আমার ভাবনাগুলো আমি মনে হয় আমি এভাবেই হয়তো সুন্দর করে প্রকাশ করতে পারছি আর কি। তো সে যাই হোক, আমি পড়ছি আবেদন। নিদারুণ বিদ্যুতে ঝলসে যাবার পর খবর আসে, তোমার সুখ আনন্দের স্রষ্টা কেবল তুমি। আর দুঃখ, দুঃখের তাহলে স্রষ্টা কে? বুঝে নেই সেটাও আমি। অন্তরাত্মা জানে এসবই শেষ সত্য নয়। যদি তাই হতো, তাহলে কোকিলের কুহু কুহু ডাক কেন তার সপ্তকের পঞ্চম ছুঁয়ে যায় বারবার? কেন এত তীব্র বেদনা, কেন এত তীব্র বিরহ? কার জন্য, কার জন্য দুঃখ আর পার? তাই তোমাকে বলি, ভার্চুয়াল পৃথিবীর ক্লিশে কথা দিয়ে বাস্তব পৃথিবীকে স্বার্থপর করে তোলো না তুমি। কারণ এখানেই ফুটবে ফুল, বিঁধবে কাঁটা আগামী পুরুষ ও নারীর। এই কবিতাটা যেটা লিখেছিলাম, সেটা লিখেছিলাম ভার্চুয়াল পৃথিবীতে সবাই সবাইকে কতভাবে সমবেদনা জানায়, অথবা লাইক, খুব ভালো, অসাধারণ, সেসব বলছেই, অথবা সুখ দুঃখে মিথ্যা একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেটা তো সত্যি নয়। বাস্তব এবং ভার্চুয়াল পৃথিবীর মধ্যে বিস্তর ফারাক। সেজন্য আমি বাস্তবটাকেই বেশি প্রণিধানযোগ্য বলে মনে করি। সেজন্য এই বাস্তব পৃথিবীতেই তো, এখানেই ফুটবে ফুল। যদি ফুল ফোটে, তাও সেই বাস্তব পৃথিবীতেই ফুটবে, বিঁধবে কাটা আগামী পুরুষ ও নারী। কাটাও থাকে, সেটা পুরুষ এবং নারী দুজনকে সমানভাবে বিঁধবে। ভার্চুয়াল পৃথিবীতে সেই ব্যথা, সেই বেধার যে ব্যথা, সেই তীব্র ব্যথাটা আমরা পাবো না, আহাউ করতে পারবো। তো সেই ভার্চুয়াল এবং পার্থক্য আছে, এবং দুটোকে যে একদম আলাদা, সেটার জন্য এই কবিতাটা লিখেছিলাম। কবিতাটার নাম ছিল আবেদন। আচ্ছা, চন্দ্রিমাদির একটা কবিতা পড়তেই হবো। চন্দ্রিমাদি এত মায়াময় কবিতা, এবং চন্দ্রিমাদি খুব শক্তভাবে কিন্তু কথাগুলো বলে। চন্দ্রিমাদির কবিতা পাঠ যখন আমরা শুনি না, এটার মধ্যে ইনানো বিনানো কোনো কথা নেই, কিন্তু একদম স্পষ্ট উচ্চারণে প্রতিটা শব্দের উপরে যথাবিহিত জোর দিয়ে অথবা কমলতা দিয়ে সেগুলো পড়ে। হ্যাঁ, হ্যাঁ চন্দ্রিমাদি, তুমি সত্যি কথাই বলো, কিন্তু এটা সত্যি কথা তোমার কবিতার মধ্যে। ইয়া, অমিতদা আপনিও এখানটা, ছি 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 ছি, লজ্জা হয়ে যাবে তো। আমি কি উল্টো পাল্টা পড়ছি অমিতা, প্লিজ। এগুলো কিন্তু মোটেই ধরবেন না, এগুলো কিচ্ছু না। আচ্ছা, আমি চন্দ্রিমাদের কবিতাটা পড়ছি। অলৌকিক কুয়াশায়। জানি তুমি আসবে, আজ বা কাল, হয়তোবা হাজার বছরের স্তব্ধতা খুলে, যখন দুঃখ হিমবাহ বরফ সাদা, যখন কোনো পাতায় পাতায় যখন সন্ধ্যার আঁকিবুকি,
অন্ধ নির্জনে পাখিরা ঘুমিয়েছে ক্লান্তির শেষে। তখন, ঠিক তখনই যেন বা এক তোলপাড় উড়াল হাওয়া এসে হুটহাট দরজা জানালা খুলে রেখে যায় খোলা চিঠি। আমি জানি সে তুমি, তুমি সত্যি সে আসবে। আসলে যখন কলেজে পড়তাম তখন আমরা তখন ওয়েটিং ফর গডও পড়েছি, এরকম একটা অপেক্ষার কথা। দিন যায়, হ্যাঁ আমাদের সামরিদি তো আছেনই, সামরিদির এই হ্যাঁ, না না সুশান্ত দা ইংরেজি কবিতা মোটেই আমি পড়বো না, বললে হবে না আমাকে লজ্জা লাগে। তো যাই হোক, তো ওইখানে একটা ছিল ওয়েটিং ফর গডো। সেখানে এরকম ছিল, একটা মানুষ দিন রাত অপেক্ষাই করে যাচ্ছে, পুরো ঋতু চেঞ্জ হয়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, নতুন পাতা উঠছে, তবু ওর অপেক্ষা শেষ হচ্ছে না। সেটা কিন্তু ওই যে চন্দ্রিমাদির কবিতাটা সেই রকম। আমরা কিন্তু অপেক্ষা করে আছি তুমি আসবে। সে তুমিটা কিন্তু পার্টিকুলার কোনো তুমি না, আসলে একটা সময়, এমন কিছু যখন সব কিছু মন মতো হবে, যে মন মতো হলেই যে খুব কিছু একটা হয়ে গেল তেমন না, কিন্তু সেই যে কিছু একটা হবে, সেই যে হবে, ভালো কিছু হবার জন্য যে আমাদের অপেক্ষা, সেই অপেক্ষাটাই তো আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমাদেরকে এগিয়ে নিয়ে যায় না? তো সেই অপেক্ষা যদি ফুরিয়ে যায় তাহলে তো আমরাও ফুরিয়ে যাব। তো সুতরাং সেই অপেক্ষাটা থাক, আসবে, সে দিনটা আসবে, সে জন আসবে। খুব সুন্দর কবিতা, অলৌকিক কুয়াশায়। হ্যাঁ, চন্দ্রিমাদি আমার গলা ভাঙ্গা পম্পাদি। আচ্ছা, তারপরে আমি না আমি আমি আমার আরেকজন কবি আমাদের মানবীতে, হ্যাঁ আমাদের মানবী শারদ সংখ্যায় লিখেছিলেন দেবদত্ত চক্রবর্তী। দেবদত্ত চক্রবর্তী দীর্ঘদিন ধরে লিখছেন, আমাদের এদিকে ওনার লেখাটা আমরা কম পাচ্ছিলাম। কলকাতায় দেখতাম বিভিন্ন প্রকাশনা থেকে ওনার কবিতাগুলো বেরোচ্ছে। তো দেবদত্ত দেব দেবদত্ত চক্রবর্তীর একটা কবিতা আমি পড়বো এখানটায়। একটা প্রেমের কবিতাই পড়ি। ওগো প্রেম, অনেক সময় চলে যাচ্ছে না, আমি এখন আস্তে আস্তে ছেড়ে দেবো, কিন্তু অনেক সময় হয়ে গেছে। অগো প্রেম, ওগো প্রেম, তোমাকে খুঁজতে খুঁজতে আমি আমার সত্তার মুখোমুখি। তোমাকে নিয়ে আমি অর্ধেক বৃত্তকে করেছি পূর্ণ। তোমাকে আমার পূর্ণতায় বেঁধেছে যে নিরন্তর ভালোবাসা, আমার সত্তাকে চিনেছে সে প্রেম, দিয়েছে ফোঁটায় ফোঁটায় ভিজে ওঠা এক দুপুরের স্মৃতি। শুনেছি তোমার শেকড় ছেঁড়া কান্নার শব্দ। আমি বিস্ময়ে জেনেছি তুমি ভাষার গভীরে ঢেলেছ রৌদ্রের উত্তাপ আর নিদ্রা নীল। অবচেতনে দিয়েছ চেতনার অনুভূতি। ওগো প্রেম, আমার মানসী, তোমাকে খুঁজতে খুঁজতে আমি আমার সত্তার মুখোমুখি। তুমি আমার চেতনা প্রবাহী আগুনের চুম্বন। কি সুন্দর! প্রেম আসলে তো নিজের সত্তারই মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। যে প্রেমিক, সে প্রেমের মাধ্যমে নিজেকে আরও বেশি করে চিনতে পারে। আর তাহলে যখন নিজেকে নিজে গভীরভাবে চেনা যায়, তখনই তো একটা মানুষ পরিপূর্ণভাবে প্রেমিক অথবা পুরুষ অথবা নারী অথবা সম্পূর্ণ মানুষ হয়ে উঠতে পারে। পম্পা বৌদি, যেমন কবিতা তেমন পাঠ। কবিতা খুব ভালো, কিন্তু পাঠগুলো তেমন কিছু হচ্ছে না। আচ্ছা, আর আমি এখন হ্যাঁ, এখন আমি শেলিদির কবিতা একটা পড়ি। হ্যাঁ, শেলিদির কবিতা কি, শেলিদির কবিতা না, শেলিদি মানে আমার মনে হয় কি, শেলিদি অক্ষরের মধ্যে না মায়া বিছিয়ে দেয়। এত নরম নরম শব্দ চয়ন, এত তার গভীর ব্যঞ্জনা, অথচ কি দীর্ঘ
অভাবিত ওর বিস্তার খুব। শেলিদি তবে একটু কুড়ে আছে, কিন্তু আমরা শেলিদির উপর খুব রাগ করি। লেখা দিতে বললে সবাই আমাদের লেখা জমা হয়ে যায়, আমন্ত্রিত কবি লেখকদেরও লেখা জমা হয়ে যায়, শেলিদির কিন্তু হয় না। সব সময় ঝগড়া হয় আমাদের শেলিদির সাথে, মোবাইলও বন্ধ করে রেখে দেয়। যখনই বুঝবে যে দিচ্ছে না মোবাইলও ধরে না। খুব বাজে কিন্তু শেলিদি, আমাদের সাথে অনেকদিন কথাও হয়নি। আচ্ছা, তো আমি আমি শেলিদির একটা কবিতা পড়ছি, অচল সিকির আত্মকাহিনী। নামটা শুনুন, অচল সিকি। একটা অচল সিকি, তার আত্মকাহিনী। আমার কাছে কোনো সফল বীজগণিত নেই, হাতের রেখায় কোনো রেখাই স্পষ্ট নয়, হৃদয় রেখা, ভাগ্য রেখা, আয়ু রেখা। কাকে বলে শুনি বলয়, তুমি জানো নিশ্চয়। বৃহস্পতি একাদশে জানি না এসবের অন্ধ, আমি পথের মধ্যেই পথ হারাই, অস্পষ্ট ছায়ালোকে কখনো আলোকে বিন্দু হয়ে চলাচল, সিন্ধুকে মনে রেখে। সফলতা কাকে বলে, মনের ঘুলঘুলি দিয়ে প্রশ্নটি উঁকি দেয়, যে পূর্ণ কুম্ভ ও ফসল নিয়ে ঘরে ফেরে দিনের শেষে, সে কি সফল মানুষ তবে? যার ফসলে কোনো পোকা নেই, ইঁদুর নেই, অথচ যে ইঁদুর দৌড়ে আছে, সে কি সফল? আমি বুঝতে পারি না। আসলে সফলতার মতো আমার কোনো সফল বীজগণিত নেই। মাঝে মাঝে মনে হয় একটি অচল সিকির অসাধারণ একটা কবিতা। মাঝে মাঝে মনে হয়, তখন সত্যি মনে হয় না আমরা অচল সিকি কি আছে আমাদের? কোনোভাবেই তো, মানে আমি ব্যক্তিগতভাবে কোনো সিকি তো শুধু বৃহস্পতি তুঙ্গে এই সেই এভাবেই জীবন চলে যাচ্ছে, অর্ধেক জীবন চলেই যাচ্ছে। তো আমি যাদেরটা ভেবেছিলাম, হ্যাঁ চন্দ্রিমাদি, স্মৃতিদিও এসে গেছো, খুব ভালো লাগছে স্মৃতিদি। ধন্যবাদ পম্পা বৌদি, খুব সুন্দর। তোমরা সবাই যে এসেছো সেটাও তো অনেক বড় কথা, বলো। আমার খুব ভালো লাগছে তোমরা সবাই, নইলে তো আমি ফেল মারতাম। আমার না মঞ্জুরিদির একটা গল্প কিংবা কবিতা পড়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু আজকে আবার শতদলের 9:30 থেকে ওমকার চক্রবর্তী আছে, গানে গানে আসবে, তো সেজন্য আমি এখন আর করব না। তবে একটা কথা শতদল, আমি কি বলি জানো, আজকে তো যেমন আমরাই করলাম, তো আজকে যেমন লকডাউনের জন্য আমরা এইভাবে করছি। এখন লকডাউন হয়তো খুলেও যাবে, কিন্তু আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতেই হবে। তো সেক্ষেত্রে বলি কি শতদল, এই যে আমরা আজকে যেরকম শুরু করলে না, তুমি 4 দিন ধরে আজকে করছো, সেরকম যদি আমরা লকডাউনের পরেও যদি আমরা কন্টিনিউ করি, সবার সাথে সবার দেখা হয়ে যাবে, কথা হয়ে যাবে, ভালো লাগবে না বলো? আমরা কবে আর সবাই মিলবো? এই যেমন সামনে 25শে বৈশাখ আসছে, নন্দিনীর কত বড় প্রোগ্রাম হয় তখন 25শে বৈশাখে, তো সেই প্রোগ্রামটাও হয়তো হবে না, কিংবা মানবীর কোনো আড্ডাও হয়তো খুব তাড়াতাড়ি হচ্ছে না। কিন্তু আমরা যদি এইভাবে একজন আরেকজনের সাথে কথা হয়, দেখা হয়। হ্যাঁ, আর আরেকটা কথা যেন জানো, আমি সেদিন আমি মানে আমি আগে জেনেছিলাম, আমার মেয়েরা তো করে মেয়েটা, ওরা একটা কি অ্যাপ ডাউনলোড করেছে, জুম নাকি, সেটাতে জানো আমার হ্যাঁ, শান্তনুও দেখি ইদানিং ওর ক্লাবের সব মেম্বারদেরকে নিয়ে মিটিং করছে ওই জুমে, সবাই একসাথে এসে যায়, তারপরে না ওরা সবাই কথা বলে, যেরকম আড্ডা হয় না, এরকম যেন ভার্চুয়াল একটা আড্ডা, কিন্তু এখন যেমন আমি একা কথা বলছি সেরকম না, সবাই কথা বলে। তো শতদল তুমি এটা চেষ্টা করে দেখতে পারো, যদি এরকম হয় আমরা সবাই মিলে জুমটা না হয় ডাউনলোড করে নিলাম, তারপরে একটা বা সানডে ইভিনিংয়ে কজন মিলে যদি এরকম গল্প পড়া যায়, কবিতা পড়া যায়, নিজের পক্ষে ভাব বিনিময় করা যায়, তাহলে আমাদের বাইরের আকাশটা তো এখন একটু ভারাক্রান্ত, তো আমরা যদি এসবও করতে পারি তাহলে হয়তো ভালো লাগবে। তো অনেকটা বেজে গেছে, আমি এতটা সময় নেবার কথাও ছিল না, অলমোস্ট 1 আওয়ার হয়ে গেছে। তো হ্যাঁ রে কপোতাক্ষী, তোরা রেড জোনে আছিস। হ্যাঁ, তোদের তো বোধহয় তুলবে না, মনে হয় না।
আদিমাদি অনেক দেরিতে এসছো আদিমাদি, সত্যি খুব রাগ হচ্ছে কেন তুমি এত দেরিতে এলে বলো? আর একটু তাড়াতাড়ি এলে কিন্তু ভালো ছিল। আমি ভেবেছিলাম তোমার একটা কিছু করব, এখন কোথায় সবসময় থাকেও না, ভেবে ভেবে রাখি জানো তো, কিন্তু ওই যে আমি একটু অগোছালা তো, সময় মতো কিছু পাই না। তবু একবার একটু দেখে নেই যদি পেয়ে যাই। আচ্ছা, যাওয়ার আগে আমি আমার একটা প্রিয় কবিতা পড়ি, একটু পাগলামি পাগলামি কবিতাটা। আমি কি চাই নিজেও জানি না কি চাই, জাস্ট একটা কবিতা পড়ে আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমার কবিতাটার নাম হচ্ছে ঝড়। প্রচণ্ড এক ঝড় চাই আমি, প্রচণ্ড বৈশাখী তাণ্ডব, রুদ্র বাতাস আর দ্রৌপদী তেজি বৃষ্টি ফোঁটা। সে বাতাসে ভেঙে যাক নুয়ে যাওয়া আধ মরা সম্পর্ক, সেই বৃষ্টিতে ঝরে যাক মৃতপ্রায় কুঁড়ি, যা আমাকে মনে করিয়ে দেয় সদ্য মৃত ভ্রূণকে। দাঁড়িয়ে আছি আমি ধ্বংসস্তূপ নালান্দায়, প্রাচীন অভিমান আর নিত্য ব্যর্থতার গ্লানি মাথায় নিয়ে। গনগনে সূর্য আর আগুন ঝরা পৃথিবীর মধ্যে এক দগ্ধ বলয় হয়ে। শ্রাবণের রিম পারবে না দিতে কোনো নতুন জন্ম। এক ঝড়, বিধ্বংসী তাণ্ডব, দুর্যোগপূর্ণ প্রলয়, যে ঝড়ের শেষে আমি জেগে উঠব এক নির্ভীক সকাল হয়ে, যেন কিছুই হয়নি গতকাল রাতে। তো আমি এই কবিতাটা আমার ভালো লাগে কি, এভাবে যদি আমরা সমস্ত মান অভিমান দুঃখ বিষাদকে দূরে সরিয়ে রেখে এক নির্বিকার সকাল হয়ে যেতে পারি, গত দিন গতকাল গত বছর আমাদের যা দিয়েছে সব ভুলে আগামী দিনের জন্য, আগামী বছরের জন্য, আগামী কালের জন্য যদি আমি আমি আমরা আমরা সবাই যদি শক্ত হয়ে দাঁড়াই, একটা সুন্দর পৃথিবী, আমাদের দেশ আমরা নিশ্চয়ই ধরে রাখতে পারবো। আমাদেরকে আমার উত্তর প্রজন্মকে যেন আর বারবার প্রমাণ দিতে না হয় যে আমি কোন দেশের, আমার বাবা কোন দেশের ছিলেন, মা কোন দেশের ছিলেন, এসব যেন আর না হয়। এক বিধ্বংসী তাণ্ডবে যা কিছু পুরাতন, যা কিছু জীর্ণ দীর্ণ সব ঝরে যাক, সামনে আসুক নতুন সকাল। হ্যাঁ অমিতদা, থ্যাংক ইউ। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ। আমার সাথে সময়, আমার নিজেরও খুব ভালো লাগছে এতদিন পরে সবার সাথে কথা বলে, খুব ভালো লাগছে। মানে এতদিন একটা মন খারাপের মধ্যে ছিল তো, অনেকখানি কেটে মানে অনেক ফ্রেশ হয়ে যাচ্ছে আর কি। 9:30-তে কিন্তু সবাই আমরা আবার আসবো শতদলের বন্ধু পেজে, ওমকার চক্রবর্তীর গান শুনতে। গানের কবিতায় আমাদের দিন ভালো যাক, এটাই আমাদের একমাত্র কথা। থ্যাংক ইউ শ্যামলিদি। তো আমি সবার কাছ থেকে আপাতত টাটা, আবার দেখা হবে 9:30-তে। সবাই ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমরা ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারবো। বাই বাই, গুড নাইট। গুড নাইট না, আবার দেখা হবে তো 9:30-তে। রাখছি, সবাই ভালো থাকবে।